শুভ সন্ধ্যা। একাডেমি অফ ফোকলোরের যিনি প্রাণপুরুষ ছিলেন, আমার তো বটেই, আমাদের সকলেরই শিক্ষক ছিলেন যিনি, অরুণ কুমার রায়ের স্মৃতিতে যে শতবর্ষ স্মারক বক্তৃতামালা শুরু হয়েছিল, আজ তার সমাপ্তি অনুষ্ঠান। একাডেমির বর্তমান পরিচালকরা এই অনুষ্ঠানের আমায় বলতে ডেকে আমায় বিশেষভাবে সম্মানিত করেছেন। বটেই, আমার কথা বাদ দিচ্ছি। এই একাডেমিটার মানসজাতক ছিল ডক্টর দুলাল চৌধুরী। তিনি শারীরিকভাবে এখন একটু অশক্ত হয়ে পড়েছেন, তাকে আমরা নিয়মিত পাই না কাজে। তাছাড়াও আর যারা ছিলেন সকলের কথা মনে পড়ছে। অরুণদার নেতৃত্বে আমরা যারা ছিলাম, দুলাল ছিলেন, দিব্যজ্যোতি, সুনীল চক্রবর্তী, দিব্যজ্যোতি মজুমদারের কথা বলছি আর কি, রেবতী মোহন সরকার, দীনেন্দ্র কুমার সরকার, তুলিকা মজুমদার, ধীরেন্দ্রনাথ বাস্কে, সাধনা চৌধুরী, দাশুগোপাল মুখার্জি, শিবেন্দু মান্না, আমাদের সহায়ক হিসেবে যারা ছিলেন মৃণাল ধ্রিমা, রেখা আইচ, সকলের কথাই মনে পড়ছে আজকে অরুণদার স্মৃতিচারণ করতে গিয়ে। আমাদের একাডেমি অফ ফোকলোর আজ থেকে 51 বছর আগে 1959 সালে পত্তন হয়। সেই ইতিহাস প্রারম্ভ ভাষণের দিনে আমি বলেছিলাম, আপনাদের হয়তো মনে আছে। আজকে নতুন করে তার কিছু পুনরাবৃত্তি করছি না। আজকে বর্তমান পরিচালকেরা আমাকে যা অনুরোধ করেছেন, মূল সেই আলোচনায় চলে যাই। ওরা আমাকে বলেছিলেন একটু তুলনামূলকভাবে সমাজবিজ্ঞানের অন্যান্য শাখার সঙ্গে মিলিয়ে লোক সংস্কৃতির কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা। আমি যে বিষয়টা বেছেছি, আপনারা শিরোনাম দেখেছেন এই আলোচনা, দ্য টেম্পেস্ট, রূপকথা না ইতিহাসের সংকেত। এখন শেক্সপিয়ারের বেশ কয়েকটি নাটকেই লোককাহিনীর উপকরণ আর লোকসংস্কৃতির উপকরণ দুইই ছিল, নানাভাবে প্রভাব ফেলেছে, এ আমরা সবাই জানি। প্রভাব যাই থাকুক, কিন্তু পুরোপুরি রূপকথার প্রেক্ষাপটে গড়ে উঠেছে মাত্র 2টি নাটক। বড় জোর বলতে পারি আর একটার কথা। নিঃসন্দেহে 2টি নাটক হলো দ্য টেম্পেস্ট এবং এ মিডসামার নাইটস ড্রিম। এদেরকেই রূপকথার গোত্রভুক্ত করা যায়, যদিও এদের মধ্যে রূপকথা বা ফেয়ারি টেল বলতে ঠিক আমরা যা বুঝি তার সঙ্গে আরও কিছু উপকরণ এসে জুড়েছে। কারণ রূপকথার পরিবেশ, রূপকথার মানুষ, তাদের সঙ্গে রূপকথার বিভিন্ন চরিত্র, তাদের সঙ্গে আমাদের কল্পজগতের বাইরের মানুষ যারা, আমাদের মতন মানুষ যারা, তারা কুশীলভ হয়ে এসেছেন। এইসব ঘটনা আছে তাদের নিয়ে, রূপকথা সুলভ ঘটনা আছে, রূপকথার বাইরের ঘটনাও আছে, কিন্তু তা হলেও সব মিলিয়ে এদের চরিত্র রূপকথা ধর্মী। আর আরেকটি যে নাটকের কথা বলছিলাম, সেটা রূপকথার ওপরে তৈরি, কিন্তু সেটাকে শেক্সপিয়ার রূপকথা করে রাখেননি। সেটা হলো দ্য উইন্টারস টেল। আর সিম্বালাইনের কথা বলা যেতে পারে, তো সে কথা থাক এখন। তবে নানা কারণেই শেক্সপিয়ারের অন্য সব নাটকের মধ্যে টেম্পেস্ট একটা অনন্য বৈশিষ্ট্যের কিন্তু অধিকারী। কেন বলছি? এর মধ্যেই একমাত্র ইতিহাস, রূপকথা এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সমন্বয়ে মিশে গেছে, নিবিড়ভাবে মিশে গেছে। সেটা কিন্তু আর কোনো নাটকের ক্ষেত্রে ঘটে। ইতিহাসের সঙ্গে হয়তো অলৌকিকতা মিশেছে অনেক ক্ষেত্রেই, যেমন ম্যাকবেথ বা জুলিয়াস সিজার বা হ্যামলেট, কিন্তু পরিপূর্ণভাবে আর কোথাও লোককথা তথা রূপকথার উদ্ভাস ঘটেনি। সেটা টেম্পেস্টে ঘটেছে, এদিক থেকে এটা অনন্য। তো এখানেও একটা কথা বলবো, টেম্পেস্টে ইতিহাসের যে উপকরণ সঞ্চিত আছে তাও কিন্তু আর দুটো মাত্রার, সমালোচনার ভাষায় বললে দ্বিমাত্রিক। প্রত্যক্ষভাবে যে মাত্রাটা দেখি, তা একটা সত্যি ঘটে যাওয়া ঘটনা থেকে কাহিনীর মূল বক্তব্যটা নিয়ে তাকে ভাবনার কাঠামোর মধ্যে রেখে রূপকথা ধর্মী একটা পরিমণ্ডল সৃষ্টি করা। আর অলক্ষ্য ইতিহাসের যে মাত্রাটা আছে তাকে আবার খুঁজে নিতে হবে এই নাটকের অভ্যন্তরীণ যে 2-4টে ব্যাপার, তার
আপাত তুচ্ছ সাক্ষ্যের সুবাদেই শেক্সপিয়ার নিজের প্রতিভার অনন্যতায় সেগুলোকেও কিন্তু মূল কাহিনীর সঙ্গে জুড়ে রেখেছেন আশ্চর্যভাবে। এখানে একটা কথা বলতে হবে যে শেক্সপিয়ারের অধিকাংশ নাটকের মতোই দ্য টেম্পেস্টেরও কাহিনীগত একটা পূর্বসূত্র, যাকে আমার শ্রদ্ধেয় শিক্ষক নাম দিয়েছিলেন আর্কিটাইপের বাংলা করে প্রতিমা, সেই পূর্বসূত্র আছে। আমি জানি আজকে যারা এই আলোচনার সঙ্গে জড়িয়ে রয়েছেন, শুনছেন, তারা প্রায় সকলেই এই নাটকের কাহিনীর সঙ্গে সুপরিচিত। তবু আমার বলার প্রয়োজনীয় অনুষঙ্গ হিসেবে কাহিনীর সামান্য একটু স্মৃতিচারণ করে নিতে হয়, আমাদের সকলেরই সুবিধা হবে। মিলানের ডিউক ছিলেন প্রসপারো। তার আবার রাজ্য শাসনের চেয়ে জ্ঞান চর্চায় অনুরাগ ছিল বেশি। এই অমনোযোগের সুযোগ নিয়ে তার ছোট ভাই আন্তনিও তাকে তার 3 বছরের একটি শিশু কন্যা সহ দেশান্তরী করে দেন। প্রসপারো ছিলেন বিপত্নী, তার স্ত্রী ছিলেন না, শিশুটাকে নিয়েই চলে যান তিনি। আন্তনিও ওকে একটা জাহাজে চড়িয়ে দিয়ে নেপলস থেকে সনদা নিয়ে নিজেই ডিউক হয়ে বসেন। আর অকুল দরিয়ার মাঝে ভূমধ্যসাগরের মধ্যে প্রবল একটা ঝড়ে প্রসপেরোর ভাঙা জাহাজ এসে ভিড়েছিল একটা অজানা দ্বীপে। সেখানে থাকতো এক বিদেহী অলক্ষ সত্তা, যার নাম এরিয়েল, ডাকিনী বিদ্যা ওরফে ব্ল্যাক ম্যাজিক, তাতে পটিয়সী এক বন্য নারী, তার নাম সাইকোরাক্স, তার এক অদ্ভুত চেহারার ছেলে যার নাম ছিল ক্যালিবান, আরও কিছু ইতিউতি ঘুরে বেড়ানো প্রেতসত্তা। যখন দেশ থেকে তাড়ান ভাইকে আন্তনিও, তখন প্রসপেরোর এক অনুগত সহচর ছিলেন, তিনি কিছু জিনিসপত্র নির্বাসনের জাহাজে প্রসপেরোর জন্য তার মেয়ের জন্য তুলে দেন, কাপড় জামা খাবার দাবার এইসব, আর অনেক বই পুঁথি। ওই সব পুঁথিপত্র থেকে হদিশ নিয়ে জাদুবিদ্যার সাহায্যে প্রসপেরো দ্বীপের অধীশ্বর হয়ে বসেন। দ্বীপের যে রাজ করত সেই সাইকোরাক্স তাকে মেরে, এবং অন্য যারা ছিল সাইকোরাক্সের ছেলে ক্যালিবান তাকে বন্দি করে, আর এরিয়েলের কথা এখনই বলছিলাম, এরিয়েল আর বাকি সব বিদেহী সত্তাদের পদানত করে, সবটাই জাদু বলে। নিজের মেয়ে মিরান্দাকে নিয়ে তিনি থাকতে থাকেন, মেয়েকে বড় করতে থাকেন। এর 12 বছর পরে মূল কাহিনীর শুরু। টিউনিসের রাজপুত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে নেপলসের রাজা আলোনসো জাহাজে করে দেশে ফিরছিলেন। তার সঙ্গে ছিল তার ছেলে ফার্ডিনান্ড, প্রসপেরোর সে বদমাইশ ভাই আন্তনিও, কিছু সভাসদ এবং পার্শ্বচর অনুচর। জাদুবিদ্যার মাধ্যমে প্রসপেরো খবরটা জানতে পারেন, আর এরিয়েল তো ছিল তার বশীভূত। এরিয়েলের সাহায্যে সমুদ্রের টাইফুন ঝড় তুলে জাহাজটা তিনি ডুবিয়ে দেন, খানিকটা প্রতিহিংসার বশেও প্রতিশোধ দিতে। যাত্রা অবশ্য কেউ মারা যাননি, কিন্তু পরস্পর বিচ্ছিন্ন হয়ে ভাসতে ভাসতে ওই দ্বীপেই এসে পৌঁছন। এদিকে আবার এই কাজটা করে দেওয়ার জন্যে তার বকশিস হিসেবে এরিয়েল প্রসপেরোর কাছে দাসত্ব থেকে মুক্তি চায়। এরিয়েলের সঙ্গে প্রসপেরোর কথা যখন হচ্ছে, হাজির হয় ক্যালিবানো। সে তাকে অভিশাপ দিয়ে আকর্ষণ করে নিজের। প্রসপেরো মুক্তি পায় না, বলেন পরে হবে, আর ক্যালিবানকে তিনি গালমন্দ করেন। ওদিকে দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে যারা পড়েছিল, তার মধ্যে তরুণ ফার্ডিনান্ড আর প্রসপেরোর মেয়ে মিরান্ডা, সে তখন 15 পেরিয়ে 16 পৌঁছেছে। এই দুই তরুণীর মধ্যে, যাকে কবিরা বলেন প্রথম দর্শনেই প্রেম, সেরকম একটা ব্যাপার ঘটে গেল। ব্যাপারটা ফার্ডিনান্ড খুব অপছন্দ করেছিলেন, যে তা নয়, মেয়ে বড় হয়েছে, বিয়ে থা তো দিতেই হয়। কিন্তু তিনি প্রথমে একটা বেশ কঠোর ভাব দেখালেন, ফার্ডিনান্ডকে বাধ্য করলেন
নিজের গৃহস্থলে শক্ত শক্ত কাজকর্ম দিতে, আর ফার্ডিন্যান্ডকেও তিনি ওই জাদু শক্তিতে বশ্যতা স্বীকার করিয়েছেন। দ্বীপের অন্যদিকে জাহাজের আর সব যাত্রীরা একে একে পরস্পরকে খুঁজে পায়। নেপলসের রাজা হবার মোহ ছিল অনেকেরই, ওই দূর দ্বীপ দেশে বসে ওই বিপর্যয়ের মধ্যেও কেউ কেউ ষড়যন্ত্র করে, কিন্তু খুন খারাপি করে কেউ কাউকে মেরে দেওয়া ইত্যাদি থেকে এরিয়েলের তৎপরতায় ব্যাপারটা আর বেশি দূর গড়ায় না। ওদিকে ক্যালিবান ঘুরে বেড়াচ্ছে, তার উগ্র বন্য চেহারা দেখে ওরা খুব ভয় পায় বটে, কিন্তু ভয় ভাঙলে সকলে মিলেই ক্যালিবানকে নিয়েই মদ খেয়ে মাতলামি শুরু করে, আর এরিয়েলও কলকৌশল করে ওদের উত্তরোত্তর নেশা বাড়িয়ে চলে। ক্যালিবানও কিন্তু তার তো রাগ আছে প্রসপেরোর উপর, স্তেফানোকে উস্কানি দেয় প্রসপেরোকে খুন করার জন্যে। এরিয়েল ব্যাপারটায় মুশকিল বুঝে সকলকে বিভ্রান্ত করে তোলে যাতে ব্যাপারটা না ঘটে, এবং প্রসপেরোর কাছ থেকে জেনে এবার নিজেই এসে জাদু বলে অলক্ষিত থেকে আন্তোনিও এবং অন্যদের বেশ ভয়টাও দেখান। এরিয়েলও তার মনিবকে মাতাল ক্যালিবানদের ষড়যন্ত্রের কথা জানায়। তখন প্রসপেরো তার একদল পোষা ভূতকে ওদের ওপর লেলিয়ে দিয়ে সায়স্তা করে। এরপর এরিয়েল গিয়ে আলোনসো, আন্তোনিও এবং সেবাস্তিয়ানদের নিয়ে যায় প্রসপেরোর কাছে। তিনি তাদের প্রবল তিরস্কার করেন, নিন্দা করেন, অবশেষে ক্ষমাও করেন এবং একটা শর্ত দেন যে সব ক্ষমা হয় যদি ফার্ডিন্যান্ডের সঙ্গে মিরান্ডার বিয়ে দিয়ে মিরান্ডাকে ভবিষ্যতে নেপলসের রানী করা হয়। সবাই রাজি হয় এবং পরিণামে একটা মিলনান্তক পরিসমাপ্তি ঘটে। এরিয়েলও মুক্তি পায় দাসত্ব থেকে, সে গান গাইতে গাইতে উড়ে যায়, কিন্তু বেচারা ক্যালিবান তার আর মুক্তি হয় না। আসুন এবারে কাহিনীর অন্তর্নিহিত প্লটটা একটু খতিয়ে দেখা যাক। প্লটটা দেখলেই এর মধ্যে রূপকথার স্পন্দন তো খুব সহজেই বোঝা যায়। নির্বাসিত এক রাজা, বিচিত্র রহস্যে ভরা একটা দ্বীপ, বনপরীর মতন সুন্দরী রাজকন্যা, বিদেহী সব প্রাকৃতিক সত্তা সেখানে ঘুরে বেড়ায়। সেখানে আছে এক রাক্ষস তুল্য কুদর্শন আরণ্যক, তার ডাইনি মা যে আবার মরে গেছে। সেখানে হাজির হয় দূর দেশে এক রাজপুত্র, এবং রাজপুত্র রাজকন্যার মধ্যে প্রেম, এবং ভাবী শ্বশুরকে বহু শ্রমের মাধ্যমে ক্লেশের মাধ্যমে খুশি করে রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিয়ে হয়। এবং সর্বোপরি গোটা নাটকটার মধ্যে একটা অমোঘ জাদু শক্তির উপস্থিতি, সবটা মিলিয়ে টেম্পেস্ট প্রাণধর্ম, পটভূমি, চরিত্র, এতেও নিঃসন্দেহে একটা রূপকথাই হয়ে উঠছে। কিন্তু রূপকথা হয়ে ওটা পুরো রূপকথা যে নয় সেখানে এবার পৌঁছব। আমি প্রথমেই একটা বলেছিলাম কথা, মনে পড়ছে নিশ্চয়ই আপনাদের, যে টেম্পেস্টের উপজীব্য ছিল একটা বাস্তব ঘটনা। সেটা বছর দেড়েক আগের ব্যাপার যখন একটা লেখা হয়। তাছাড়াও কয়েকটা সাহিত্যিক পূর্ব প্রেরণা আছে প্রত্নপ্রতিমা। আগে সমসাময়িক ওই ঐতিহাসিক পূর্বসূত্রটার কথাই বলি। শেক্সপিয়ার টেম্পেস্ট লেখা শুরু করেন 1609 খ্রিস্টাব্দের শেষ দিকে। নাটকটা শেষ হয় পরের বছর 1610-এর একেবারে গোড়ায়। ঠিক তার আগের বছর, মানে 1609-এ, 1610-এ শুরু হয়েছে, 11-তে শেষ হয়েছে নাটকটা। তার আগের বছর 1609-এ 25শে জুলাই তারিখে সি ভেঞ্চার নামে একটা ব্রিটিশ জাহাজ উত্তর আমেরিকার ভার্জিনিয়া যাওয়ার পথে ক্যারিবিয়ান উপসাগরে প্রবল ঝড়ের মধ্যে পড়ে ডুবে যায়। আশ্চর্যজনকভাবে ওই বিপর্যয়ে কোনো যাত্রী নিখোঁজ হননি বা মারা যাননি। সবাই ভাসতে ভাসতে একটা দ্বীপে পৌঁছন এবং তারপর উদ্ধার পান পাশ দিয়ে ভেসে যাওয়া আর একটা ব্রিটিশ জাহাজের আনুকূল্যে। জাহাজে, মানে ওই ডুবে যাওয়া জাহাজে লন্ডনের, তখনকার দিনে লন্ডনের বেশ কিছু বিশিষ্ট মানুষ ছিলেন, সে নামগুলো পরে পাওয়া গেছে। স্যার জর্জ সোমার্স, স্যার টমাস গেটস, উইলিয়াম স্ট্র্যাচি, কবি সিলভেস্টার জর্ডান, কবি রিচার্ড রিচ, এরা সব ছিলেন। এখন দুর্ঘটনা থেকে তারা সবাই আশ্চর্যজনকভাবে বেঁচে ফিরলে একটা প্রবল আলোড়নের সৃষ্টি হয় লন্ডনের অভিজাত মহলে।
এই ঘটনাটা নিয়ে রিচার্ড রিচ একটা ব্যালাড লেখেন যার নাম নিউজ ফ্রম ভার্জিনিয়া। জর্ডান লেখেন ডিসকভারি অফ দ্য বারমুডাজ। এমনকি সরকারি একটা প্রশাসনেও এই লেখাটা নিয়ে, এই ঘটনাটা নিয়ে কিছু লেখালেখি হয়। লন্ডন কাউন্সিল অফ ভার্জিনিয়া থেকে প্রকাশিত হয় আ ট্রু ডিক্লারেশন অফ দ্য এস্টেট অফ দ্য কলোনি অফ ভার্জিনিয়া। সবগুলি কিন্তু টেম্পেস্টের সমকালে বা অল্প আগে বেরোয়। অর্থাৎ টেম্পেস্ট যখন লেখা হচ্ছে তখন এই জাহাজ ডুবির ঘটনাটা লন্ডনে বেশ একটা মুখরোচক আলোচনার বিষয়। শেক্সপিয়ার বিষয়টা ধরে দিলেন। এটা বহুদিন পর্যন্ত লন্ডনের সমাজে চালু ছিল, এমনকি শেক্সপিয়ার মারা যাওয়ার 9 বছর পরে, অর্থাৎ 1625 খ্রিস্টাব্দে উইলিয়াম স্ট্র্যাচি, তার কথা আমি বলেছিলাম, একটা বিবরণ লেখেন বিস্তৃতভাবে এই জাহাজ ডুবির, আ ট্রু রিপোর্টারি অফ দ্য রেক অ্যান্ড রিডেম্পশন অফ স্যার টমাস গেটস। অবশ্যই এটা টেম্পেস্টের প্রেরণা ছিল না, সম্ভবও ছিল না। তবে জাহাজ ডুবির ঘটনাটা দীর্ঘদিন লোকমুখে প্রচলিত ছিল, এটা তার একটা সূচক। এবারে সাহিত্যিক পূর্ব প্রেরণাগুলো সে সম্বন্ধে কিছু বলি। এই আর্কিটাইপের সূত্রে প্রথম কথা হচ্ছে শেক্সপিয়ার বিশেষজ্ঞরা কয়েকটি বইয়ের নামও করেছেন। জার্মান নাট্যকার ছিলেন ওই সময়ে জ্যাকব আয়রার, তার একটা বই ছিল ডিসকউন্সিডিয়া, 1602-তে বেরে, মানে টেম্পেস্টের 7 বছর আগে। তার সঙ্গে টেম্পেস্ট এবং কাহিনীগতভাবে, চরিত্রগতভাবে বেশ কিছু মিল পাওয়া যায়। এরকম মিল যে শেক্সপিয়ারের লেখার সঙ্গে অন্যদের লেখার অনেক পাওয়া যেত, আপনারা জানেনই। অবশ্য দুজনে একই মূল উৎস থেকে উপাদান নিয়ে সাজিয়েছেন এমনটাও অসম্ভব নয়, কারণ শেক্সপিয়ারের মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং বেরোয় 1598-তে, তার 3 বছর আগে আয়রারই নাটক ছিল ডিসকউনফানিশিয়া, এবং বিশেষজ্ঞরা বলেছেন দুটোই কোনো একটা পুরনো লোককথার উৎস থেকে নিয়ে লেখা। এমনটা এখানেও হতে পারে। পরে বিশিষ্ট সমালোচকদের মধ্যে রবার্ট গ্রেভস তার হোয়াইট গডেস বলে যে বইটা বেরোয় 1948 সালে, আমাদের প্রায় কাছাকাছি সময়ে, বিস্তারিতভাবেই দেখিয়েছেন যে ওয়েলস অঞ্চলের প্রচলিত একটি পুরনো ফেয়ারিটেল ক্রারি অ্যান্ড আফগেড্ডা, এর সঙ্গে টেম্পেস্টের কাহিনীগত বেশ মিল রয়েছে, চরিত্রগতভাবেও তো আছে। আবার ওই বছরেই বেরিয়েছিল কলিন স্টিলের টাইমলেস থিম। তার মধ্যে তিনি দেখিয়েছেন যে টেম্পেস্টের নানা অংশে মিথ কথা, লোক সংস্কার এবং সমসাময়িক কিছু মানুষের বিশ্বাস কি প্রগাঢ় ছাপ ফেলেছে। কাজেই এর মধ্যে উপকরণ হিসেবে রূপকথা, মিথকথার যথেষ্ট যে পরিমাণ আছে, এই দুই বিশেষজ্ঞ সেটাও প্রমাণ করে দিয়েছেন। নেরি ছিলেন আরেকজন লেখক। তিনি 15 শতাব্দীর মাঝামাঝিতে ইতালিতে প্রস্তুত হওয়া একটি কমেডিয়া দেলার্তে লিখিত রূপ, সেইটা আর ওই কমেডিয়া দেলার্তি যার নামটা ছিল লি তেত্তেসাইত্রি, একই ধরনের ঘটনা অতিশ মিলে। আর কাহিনীর শেষ দিকে মাতাল গঞ্জালো যে কল্পনার রামরাজ্যের কথা তার প্রলাপে শুনিয়েছে, তার সঙ্গেও ফরাসি চিন্তাবিদ মতেইনের লেখা থেকে অনুবাদ করেছিলেন জিওভানি ফ্লোরিও, তার অব দ্য ক্যানিভ্যালস মধ্যে অনেক অংশ প্রায় অক্ষর অক্ষরে মিলে যায়। সেটাও কিন্তু টেম্পেস্টের আগে প্রকাশিত হয়। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? প্রতিমার সন্ধান নিয়ে দেখছি যে কিছুদিন আগে ঘটে যাওয়া একটা বাস্তব দুর্ঘটনা, প্রচলিত কয়েকটা দেশি বিদেশি রূপকথা, মিথকথা, শেক্সপিয়ার তার নিজস্ব অসামান্য প্রতিভা দিয়ে সেগুলোকে একত্রে গ্রন্থিত করেছিলেন, পুনর্বিন্যস্ত করেছিলেন এবং তারপরে টেম্পেস্ট রচনা করেন। একটা কথা বলি, যদি শুধু এইটুকুই হতো তাহলে কিন্তু আজকের এই আলোচনার বিশেষ প্রয়োজন হতো না, এটুকু বলেই ছেড়ে দেওয়া যেত। আমি একটা ইতিহাসের অলক্ষ্য মাত্রার কথা বলছিলাম।
ওই জাহাজডুবির ঘটনাকে নিয়ে যে রূপকথা হয়েছে তার সঙ্গে। সেই সূত্রেই সেই ইতিহাসের বৃহত্তর অলক্ষ্য মাত্রার প্রসঙ্গে এবার যাই। ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমা সেখানে রয়েছে, সেগুলোকে আমাদের প্রতীতির মধ্যে আনি এবার। ইতিহাসের সেই অন্তর্লীন মাত্রাকে যদি খুঁজতে চাই, তাহলে টেম্পেস্ট যখন লেখা হয়, আমি আরেকবার তারিখটা বলি আপনাদের, 1610 নাগাদ। তার থেকে প্রায় 100 বছর পিছিয়ে যেতে হবে 1491-92 সালের কথা, যখন স্পেন সম্রাজ্ঞী ছিলেন ইসাবেলা। তার নির্বন্ধে বা আদেশে যাই বলুন না কেন, ক্রিস্টোফার কলম্বাস নামে এক মধ্যবয়সী ভাগ্যান্বেষী, তার নেতৃত্বে এক জাহাজ ভর্তি স্পেনের বাপে তাড়ানো মায়ে খেলানো ছোকরা আর কিছু পাকাপোক্ত মাঝি মাল্লা একত্র হয়ে সমুদ্রপথে ভারতবর্ষে আসার একটা নতুন রাস্তা খুঁজেছিল। ভারতবর্ষে আসার রাস্তাটা খোঁজার সবচেয়ে বড় কারণ দেশ ভ্রমণ নয়, বাণিজ্য বিস্তার এবং তার পরিণামে অবশ্যই সাম্রাজ্য বিস্তার করা। বাণিজ্যের ছদ্মবেশে সাম্রাজ্য বিস্তারটাই ছিল মহারানী ইসাবেলার বিশেষ একটা আর্থ রাজনৈতিক অভিসন্ধি। কলম্বাস অবশ্য যেখানে পৌঁছন সেটা কিন্তু ভারতবর্ষ ছিল না, তথা ইন্ডিয়া। সেটা ছিল আসলে ক্যারিবীয় উপসাগরের একটি দ্বীপ। সামগ্রিকভাবে বিস্তীর্ণ যে অঞ্চলটা এখন ওয়েস্ট ইন্ডিজ বলে পরিচিত হয়েছে। তারপরের ইতিহাসটা তো সবটাই জানেন আপনারা, ওয়েস্ট ইন্ডিজ নামটাও থেকে গেছে। এখন ওই যে 1609 সালে সি ভেঞ্চার জাহাজটা ভার্জিনিয়া যাবার পথে বারমুডা অঞ্চলে হয়তো সেই কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যেই ডুবে গিয়েছিল, এইটা থেকে বোঝা যায় তাহলে ক্যারিবিয়ান উপসাগরেই ব্যাপারটা ঘটেছিল। এবং শেক্সপিয়ার যদিও নাটকের জাহাজ ডুবিটা ঘটিয়েছেন ভূমধ্য সাগরে, কিন্তু ক্যারিবিয়ান সাগরের কথাটা তার চিন্তার মধ্যে ছিল এবং চিন্তার ওপর তলাতেই ছিল, অগোচরে নয়। তার প্রমাণ মেলে ওই দ্বীপের ভূমিপুত্রের নামটা ক্যালিবান রাখাতে। ক্যালিবান ক্যারিবিয়ানের একটু অপভ্রষ্ট রূপ, এটা সচেতনভাবে মহাকবি করেছিলেন, এটা বললে নিশ্চয়ই আপনারা আপত্তি করবেন। তাহলে কি দাঁড়ালো? ক্যালিবান ওরফে ক্যারিবিয়ানদের দেশে এসে রাজত্ব করছেন এক অভিজাত ইউরোপিয়ান যার নাম প্রসপারো। হয়তো প্রসপারিটির উদ্গাতা অর্থেই এরকম নামটা দিয়েছেন শেক্সপিয়ার। তারপরে আরও কিছু সাদা মানুষ আর একটা সমুদ্র ঝঞ্ঝার পরিণামে সেখানে এসে হাজির হয় ওই ক্যালিবানদের দেশে। এখন প্রসপারো আর আন্তোনিওর যে দ্বন্দ্ব, সেটাকে শেক্সপিয়ার অবশ্য প্রাসাদ রাজনীতির মোড়কে জড়িয়ে পরিবেশন করেছেন। কিন্তু এটি ভেবে দেখলে আমরা বুঝি যে এই ক্ষমতা দখলের দ্বন্দ্বটা আসলে ইতিহাসের একটা বৃহত্তর দ্বন্দ্বের রূপক স্বরূপ। কেন? সেখানে প্রসপেরোর বিপর্যয়, পরিণামে আন্তোনিওর নতি স্বীকার, বস্তুত পক্ষে ঘটনাটি স্পেন এবং ইংল্যান্ডের মধ্যে বিশ্বের নানা সমুদ্রে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘস্থায়ী যে দ্বন্দ্ব ছিল, তাকে ভাবনার মধ্যে দেখেই শেক্সপিয়ার চিত্রায়িত করছে নাটকে এখানে দুই ভাইয়ের দ্বন্দ্বে। এটা মনে করলে কিছু ভুল হবে না, কেননা শেক্সপিয়ার যবে এই নাটক লিখছেন তার বছর 25 আগেই ইংরেজ নৌসেনাপতি ফ্রান্সিস ড্রেকের কাছে স্প্যানিশ আর্মাডার চূড়ান্ত পরাজয় ইংল্যান্ডের স্থায়ী শ্লাঘা এবং গরিমার উপলক্ষ হয়ে উঠেছিল এবং সারা পৃথিবীর সমুদ্রকে ইংল্যান্ড তখন শাসন করতে আরম্ভ করলো। সেই সূত্রে পৃথিবীময় তাদের বাণিজ্য, তারপরে সাম্রাজ্য বিস্তারের সূত্রপাত। এই ঘটনার সংকেতটি এখানেতে শেক্সপিয়ার দুই ভাইয়ের ক্ষমতার দ্বন্দ্ব এবং জয় পরাজয়ের ঘটনার আড়ালে ব্যঞ্জিত করেছেন। দুনিয়া জোড়া সমুদ্রে একচ্ছত্র আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব, বাণিজ্য এবং সাম্রাজ্য স্থাপনের লড়াই শুরু হওয়ার আগে মনে রাখতে হবে
ইংল্যান্ড এবং স্পেনের মধ্যে ভাই বেরাদরির একটা বেশ কিন্তু সম্পর্ক ছিল। ইতিহাসের আরও কিছু তথ্যের মধ্যে রয়েছে, সবগুলো হয়তো সমসাময়িক নয়, কিন্তু সেভাবে তো একটা ক্রিয়েটিভ লিটারেচার বস্তুপক্ষে সর্বশেষ ক্রুজেডের সমাপ্তি ঘটলে কনস্ট্যান্টিনোপলের পতনের পর সেখান থেকে প্রাচীন গ্রিকো রোমক জ্ঞান ভাণ্ডার সঙ্গে নিয়ে প্রাজ্ঞ পণ্ডিতদের সারা ইউরোপময় ছড়িয়ে পড়ার ঘটনাটা যে ছিল তার আদলটিকেই কিন্তু সীমাবদ্ধ আকারে মনে করিয়ে দেয়। প্রসপারের ওই জাদুর প্রজ্ঞাও তো প্রকৃতপক্ষে বিজ্ঞান চর্চারই ইঙ্গিত দেয়। ব্যাপারটা কিন্তু বেশ আকর্ষণীয়, কেননা জাদুর বহুল ব্যবহারের যেসব ঘটনা এই নাটকে আছে তাদের সৌজন্যীদের রূপকথা ধর্মিতা গাঢ়বদ্ধ হয়েছে, এতে অস্বীকার করা যায় না। ফলে জাদু যখন একটি মাত্রায় প্রসপারের অসাধারণ ক্ষমতার দ্যোতক বলে গণ্য হতে পারে হয়েছে, আর তারই সঙ্গে সঙ্গে অলৌকিকতা এবং প্রকৃতির উপরে মানুষের জ্ঞান বিজ্ঞানের অনুষঙ্গে যে আধিপত্য বিস্তার করেছে মানুষ, সেটাও দ্বিমাত্রিক ব্যঞ্জনায়, এটা গণ্য করতেই পারি। অর্থাৎ এক অর্থে প্রসপেরের জাদু রূপকথাকে সৃষ্টি করেছে, আর এক অর্থে প্রসপেরের জাদু হচ্ছে বিজ্ঞানের চর্চা যা প্রকৃতির ওপরে মানুষের আধিপত্য বিস্তার করেছে। ক্যালিবান এবং এরিয়েলকে এবং অন্যান্য সব বিদেহী সত্তাদের ওই সমস্ত বই পুঁথি থেকে শেখা জাদু ক্ষমতার জন্য প্রসপের দাসে পরিণত করে রাখতে পেরেছিলেন। সাইকোরাক্সের মৃত্যু সেই কারণেই ঘটেছিল। এটা প্রকৃত প্রস্তাবে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের হাতে এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, আমেরিকা এই 4 মহাদেশের মানুষদের দাসত্ব শৃঙ্খলে বাঁধা পড়ার রূপক। ইউরোপের মানুষদের জ্ঞানচর্চার পুনর্জাগরণ অর্থাৎ রেনেসাঁস, তার চূড়ান্ত লব্ধফল ছিল বিশ্বজুড়ে তাদের সাম্রাজ্য বিস্তার করা। জ্ঞান চর্চার ফলে ইউরোপ সায়েন্স এবং টেকনোলজিতে সমৃদ্ধ হয়েছিল, উন্নত হয়েছিল, অগ্রসর হয়েছিল। কাজেই তার পরিণামে অজস্র কলকারখানা তৈরি হয়েছে, যেগুলির ব্যবহারিক প্রয়োজন ছিল প্রচুর পরিমাণে কাঁচামাল পাওয়া, আর সেই কাঁচামাল সংগ্রহ করতে সমুদ্রপথে সারা বিশ্বের অজস্র দেশে ইউরোপীয়রা গিয়ে হাজির হয়েছে বণিকের ছদ্মবেশে। অবশেষে রবীন্দ্রনাথের কথা ধার করে বলি, বণিকের মানদণ্ড পোহালে সর্বরই দেখা দিল রাজদণ্ড রূপে। ব্যবসা এবং বাণিজ্যকে অবাধ নিরঙ্কুশ রাখতে গেলে প্রয়োজন ছিল ওইসব নতুন নতুন দেশের উপর সম্পূর্ণ অধিকার স্থাপন করা এবং সেটা বজায় রাখা, যার অন্য নাম সুবিস্তীর্ণ সাম্রাজ্য স্থাপন, বিশ্বজোড়া সাম্রাজ্য স্থাপন। সেই সূত্রে একটা অহংকারী বিরতি প্রবচনে গড়ে উঠেছিল, দ্য সান নেভার সেটস ইন ব্রিটিশ এম্পায়ার, ইংরেজ রাজত্ব সূর্যাস্ত হয় না। রেনেসাঁস লব্ধ বিজ্ঞানের সূত্রে টেকনোলজি নির্ভর যে ধনতান্ত্রিক অর্থনীতির ক্রমিক উদ্ভব ঘটে তাকে টিকিয়ে রাখার স্বার্থেই সাম্রাজ্য বিস্তারের অনিবার্যতাও দেখা গেল। সাধিকে আর লেনিন বলেছিলেন ওই কথা, ইম্পেরিয়ালিজম ইজ দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। প্রসপেরো সাম্রাজ্য প্রতিষ্ঠা করার স্বরূপটা কী ছিল? সাইকোরাক্স অর্থাৎ দ্বীপটার আগে যার অধিকারে ছিল তাকে হত্যা করে তার ছেলে ক্যালিবানকে দাসরূপে বন্দি করে এরিয়েলদের পদানত করে স্বার্থসিদ্ধি ঘটানো, যেমন এরিয়েলকে দিয়ে ঝড় উঠিয়ে আন্তনিও ফার্দিনান্দের জাহাজটা ডুবিয়ে দেওয়া, ওদের দ্বীপের মধ্যে নাস্তানাবুদ করানো, দ্বীপের পদানত মানুষগুলিকে যাতা বলা করা, যেমন ক্যালিবানের রাক্ষস, সাইকোরাক্সকে ডাইনি, এরিয়েলদের প্রেত এইসব বলে হাজির করে এই নাটকের রূপকথা সুলভ লক্ষণকে তিনি দেখিয়েছেন। কিন্তু আসলে তো এরা সকলেই ছিল মানুষ। এখানে একটা কথা বলার আছে, বারবার রূপকথার বলছি বটে, রূপকথার নানা উপলক্ষ আছে। রূপকথার এর উপকরণের মধ্যে কতটা আছে সেটা নিয়ে একটি সাম্প্রতিক গবেষণা করেছেন আমার ছাত্রী ডক্টর শর্মিষ্ঠা দে বসু। তার একটি গবেষণার মধ্যে তিনি দেখিয়েছেন যে অন্তত 65টি রূপকথার উপকরণ বা
মোটিভ, কাহিনী রেণু, তা তিনি স্টিচ টমসনের দেখানো পদ্ধতি অনুসারে অন্বেষণ করে দেখিয়েছেন টেম্পেস্টের মধ্যে আছে। কাজেই ইতিহাস যতই থাক, রূপকথার উপকরণগুলো শেক্সপিয়ার পরতে 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 গেঁটে দিয়েছেন এর মধ্যে, সেটা অস্বীকার করা যায়। আবার যদি ফিরে আসি ওই সাম্রাজ্যবাদের কথায়, সেখানে দ্বীপরাজ্যের আদি বাসিন্দা, তাদেরকে ভূত প্রেত রাক্ষস ডাইনি যাই বলুন না কেন, তারা তো আসলে ছিল মানুষই। ওই যে ওদেরকে ওখানে ঘৃণা, তাচ্ছিল্য এবং দমন পীড়নের শিকারে পরিণত করা হয়েছিল, এটা তো ক্লাসিক্যাল ইম্পিরিয়ালিজমের হিংস্র চরিত্রের সঙ্গে ছকে ছক মেলানো। এইখানে ক্যালিবান নামটা নিয়েও কিছু কথা আবার বলি। ইংরেজ সমালোচকদের কেউ কেউ বলেছেন যে শেক্সপিয়ার ক্যালিবান নামটা আসলে ক্যানিবাল শব্দটাকেই, মানে নরখাদক বলতে যা বোঝায়, ওই ক্যানিবালকে এদিক ওদিক করে নামটা ক্যালিবান দিয়েছেন, তার হিংস্রতার বন্যতার সূচক রূপে। সারা নাটকে কিন্তু ক্যালিবানের মধ্যে কোথাও নরখাদ্যের, মানুষ খাবার ইঙ্গিত বিন্দুমাত্র নেই। বরং মানুষদের সঙ্গে দোস্তালি পাতিয়ে মদ খেয়ে মাতলামি করার ঘটনায় তিনি লিখেছেন। নিঃসন্দেহে তাহলে ক্যানিবালি ব্যাখ্যাটা ওই পরাভূত জাতিগুলির সম্পর্কে সাম্রাজ্যবাদ গর্বিত ইংরেজ সমালোচকদের উন্নাসিক তাচ্ছিল্য এবং ঘৃণাপ্রসূত আদিম একটা ব্যাখ্যায়। এখানে মনে রাখতে হবে আরও একটা কথা, শেক্সপিয়ার ক্যালিবান তাকে যদি অত ঘৃণ্য বলে মনে করতেন, সেই ঘৃণ্য মানুষটা কখনোই ওইভাবে হীন হয়ে উঠত না। তাকে তিনি একটা জায়গায় দেখিয়েছেন, কিন্তু সে রুখে দাঁড়িয়েছে। আমি আসছি সে কথায় পরে। তাছাড়া যে মানুষরা লাঞ্ছিত, অবমানিত, তাদের পরেই শেক্সপিয়ারের কিন্তু একটা বিশেষ মমতা ছিল। অনেক জায়গাতেই আছে, আমি সবচেয়ে উল্লেখযোগ্য নামটা করি, তা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিসের শাইলক। শাইলকের কথা দিয়ে তার মুখে যে কথা বসিয়েছিলেন শেক্সপিয়ার, তার থেকে কিন্তু এই অবমানিত মানুষগুলির যে ফুঁসে ওঠা নিরুদ্ধ বেদনা এবং ক্রোধ, আক্রোশ, তাকে তিনি ভাষা দিয়েছেন। এখানে অনেকে হয়তো বলবেন শেক্সপিয়ার তো ছিলেন রাজতন্ত্রের সঙ্গে একান্তভাবে যুক্ত। এখন শেক্সপিয়ার সাম্রাজ্যবাদের সমর্থক ছিলেন কি ছিলেন না, সে প্রশ্ন এখানে অবান্তর। একদা জমিদারের হরিণ চুরি করে শাস্তি পাওয়া সেই কিশোর, কিংবা বেখেয়ালের বসে 8 বছরের বড় একটি মেয়েকে বিয়ে করে একটি যুবক, সংসার চালানোর দায়ে লন্ডনে এসে গ্লোব থিয়েটারের দর্শকদের জুড়ি গাড়ির ঘোড়া সামলানোর চাকরি নেওয়া নিম্ন মধ্য অর্থনৈতিক স্তরের নিম্ন মধ্যবর্তী আর কি একটি ছেলে শেক্সপিয়ার, সে যখন রাজধানী লন্ডনের অভিজাত মহলের নয়নমণি হয়ে ওঠে, স্বয়ং রানী এলিজাবেথের স্নেহপ্রীতিও বর্ষিত হয় তার ওপর, ওঠা বসা হয় লন্ডনের অভিজাতদের সঙ্গে, তখন ব্যবহারিক পরিপ্রেক্ষিতেই তার পক্ষে কোনো রাজকীয় কর্মকাণ্ডের প্রতি বিরূপতা জানানো প্রকাশ্যে সম্ভব ছিল না। কিন্তু সাম্রাজ্যবাদের স্বরূপটা তিনি বুঝতেন না এমন নয়। তাই সাম্রাজ্যবাদীরা যাদের পদানত করে রাখে, তাদের মানসিকতাও কেমন হতে পারে তার উপলব্ধির বাইরে ছিল না। সেই উপলব্ধি থেকেই তিনি লিখেছেন ক্যালিবান যে মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে ওঠে প্রস্পরের প্রতি সহজাত একটা বিদ্বেষে। এমনকি রাগের চোটে সে একবার মিরান্দাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল, ক্যালিবানের বিরুদ্ধে ওই অভিযোগ এনেছিলেন প্রস্পারো। এই সবই কিন্তু দ্বীপের মালিকানা থেকে তাকে বঞ্চিত করার কারণে। প্রস্পারোকে খুন করার জন্য সে পরামর্শ দিয়েছে স্তেফানোকে, সুযোগ পেলেই বাধ্যতামূলক শ্রম এড়াতে চাইতো সে। এ সব কিছু তো শোষক তথা শাসকের প্রতি শোষিত তথা শাসিতের অনিবার্য মানসিক প্রতিক্রিয়ার প্রকাশ ছাড়া কিছু না। প্রসপারো, মিরান্দা, স্তেফানো, ফার্ডিনান্দ, ত্রিনকালো প্রমুখ শ্বেত সাম্রাজ্যের প্রতিভূরা
ক্যালিবানের চেহারা ঠিক তাদের মতো নয় বলে তাকে ভূত, জন্তু, রাক্ষস, খপ্পস এইসব বলে গণ্য করেছে, গালাগাল দিয়েছে। একমাত্র গঞ্জালোই শুধু তাকে সাদা মানুষ হওয়া সত্ত্বেও ভালো ব্যবহার করেছে। তার কারণ সে নিজেও তো ছিল অবমানিত, উপেক্ষিত, মিলানের ওই অভিজাতদের ভৃত্য। কাজেই তার সহানুভূতি তো ক্যালিবানের সম্পর্কে থাকাই স্বাভাবিক, সেটা ছিল। ক্যালিবান নামটার অন্তরে তার যে কী ভাবনা থাকতে পারে, আশা করি আমি তার ব্যাখ্যা দিতে পারছি। ক্যালিবানের জবানিতে শেক্সপিয়ার যে কথা লিখেছেন প্রসপেরোর উদ্দেশ্যে, তার মধ্যে কিন্তু সারা বিশ্বের সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে তাদের দ্বারা নিপীড়িত মানুষের ক্রোধ যে কী পরিমাণে তীব্র এবং সঙ্গত তার সাক্ষ্য মিলে। প্রসপেরো ক্যালিবানকে গালাগাল দিচ্ছেন বর্বর, বুনো, ডাইনির বেটা বলে। আবার নিজের কাজের সুবিধের জন্য তিনি তার নিজের ভাষাটাও শিখেছেন। ও রাক্ষস ভেবেছিল অন্যরা, গঞ্জালোরা এসে, ট্রিনকালোরা এসে আবার সে মানুষের মতো কথা বলছে দেখে তারা আবার চক্ষু কপালে তুলেছিল। তার ক্রোধ দেখে আবার প্রসপেরো তাকে বেঈমান বলছেন, গালাগাল দিচ্ছেন। রেগে বিশাল একটা পাথরের সঙ্গে তিনি বেঁধে রেখেছিলেন। এই ব্যাপারটা অবশ্য বোধ হয় প্রতীকী, এই শৃঙ্খলাবদ্ধ করে রাখা, পাথর চাপিয়ে রাখা। এরই জবাবে ক্যালিবান যা বলেছিল তা যেন বিশ্বের সাম্রাজ্যবাদীদের হাতে নিপীড়িত সব মানুষের মুখের কথা। এবং কথাটা এখন প্রবচনে পরিণত হয়েছে, শুধু সাহিত্যের সমালোচনাতেই নয়, সমাজবিজ্ঞানও। ক্যালিবানস কার্স বলে এটি পরিচিত। সে বলছে, ইউ টট মি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাই প্রফিট অন ইট I know how to curse. The red plague read you for learning me your language. প্রথম অঙ্ক, দ্বিতীয় দৃশ্যের ঘটনা। তুই আমাকে তোর জবান বলতে শিখিয়েছিস, আর তাতে আমার ফায়দা হয়েছে এটাই যে আমি তোর ভাষাতেই তোকে সাপমন্ডি দিতে পারছি। এই উপারটু করার জন্যে তুই মারণ রোগে খতম হয়ে যা। ইতিহাসের সব পড়ুয়াই জানেন যে সাম্রাজ্য বিরুদ্ধের সংগ্রামে, সাম্রাজ্যবাদী ঔপনিবেশিকতাবাদীদের বিরুদ্ধে সংগ্রামে বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন যে মানুষেরা, তারা ইউরোপীয় ঔপনিবেশিকদের পত্তন করার শিক্ষা ব্যবস্থাতেই নিজেদেরকে সংগ্রামের জন্য তৈরি করেছেন। আর তাদের সঙ্গে সামিল হয়েছে আদিবাসী, কৃষক, শ্রমিকরা। এই বিশেষ ক্ষেত্রে টেম্পেস্টে ইউরোপীয় জবানের শিক্ষিত এবং আদিবাসী ভূমিপুত্র দুই ভূমিকাই পালন করেছে ক্যালিবান। আর একটা কথা মনে রাখা দরকার, সাম্রাজ্যবাদীদের একটা প্রিয় কৌশল ছিল ডিভাইড অ্যান্ড রুল, এই বিভেদ নীতির মাধ্যমে নিজেদের শাসনকে কায়েম করে রাখা। এটাও বিশ্ব ইতিহাসের ছাত্রদের অজানা নয়। পৃথিবীর সব উপনিবেশেই ইউরোপীয় শক্তিগুলি এই কাজ করেছে। টেম্পেস্টের মধ্যেও সাইকোরাক্স ক্যালিবানদের সঙ্গে এরিয়েল এবং অন্যান্য সত্তাদের গোষ্ঠী বিরোধের সুযোগ নিয়ে প্রসপেরো দুতরফকেই পরাহত করেছেন নিজের পুঁথির বিদ্যার্জিত অর্থাৎ জাদু শক্তির জোরে। কারণ তিনি জানতেন ক্যালিবান এরিয়েল যদি জোট বাঁধতে পারত তবে সেটাই হতো তার চরম বিপদের কারণ। তাই সাম্রাজ্যবাদী সুলভ বিভেদ নীতির কূট চালে প্রসপেরো তা হতে দেননি। কাহিনীর শেষে নোটে গাছটি যখন মুড়ল, পুরস্কার স্বরূপ অনুগত এরিয়েল মুক্তি পেলেও বিদ্রোহী ক্যালিবানের বন্দিদশা ঘোচেনি। তার মায়ের জানা দেশজ জাদুবিদ্যারও অপহারক ছিল যে, তার মায়ের হত্যাকারী ছিল যে, তার দেশটা কেড়ে নিয়েছে যে, তার বিরুদ্ধে নিরুদ্ধ আক্রোশে আক্ষরিক অর্থে পরাধীনতার পাথরে বাঁধা, শৃঙ্খলে বাঁধা থেকে সে ফুঁসতে লাগলো। বিদেশি প্রভুর অনুগত এরিয়েল মুক্তি পেয়ে আনন্দে উঠতে লাগলো। তাই সে মুক্তি পেল, স্বাধীনতা পেল। স্বাধীনতার কথাটা এখানে একটু বিশেষ অর্থেই বলতে চাইছি। কিন্তু ক্যালিবান যে তা ছিল না, তার মুক্তি হয়নি। আলোচনা শেষ করার আগে আর একটা প্রসঙ্গ উল্লেখ না করলেই নয়। অভিজাতদের শোষণ এবং অসাম্য বিধির নিয়ন্ত্রণে তাদের নিজেদের সমাজের শ্রমজীবীরাও যে কতটা বঞ্চিত এবং নিপীড়িত থাকে এবং তার প্রতিবিধানের জন্য তাদের যে কি অন্তরের আকাঙ্ক্ষা,
সেটাও এ নাটকে শেক্সপিয়ার ব্যঞ্জিত করেছেন ভৃত্য গঞ্জালোর মাতাল সংলাপের মধ্যে। সে বাতলামি করতে করতে যে কথা বলেছে, যে সামাজিক পরিবেশ চেয়েছে, সেটা আমি বলেছি আগে। ওই 16 শতকের ফরাসি চিন্তাবিদ মতেনের ভাবনার প্রতিচ্ছবি তার মধ্যে পড়েছে, শেক্সপিয়ার তার সাথে নিয়েছেন। সে বলেছে যদি গঞ্জালো ওই ক্যালিমান অ্যারিয়েলদের দ্বীপে থাকতে পারত, সেখানে কোনো রাজা যদি না থাকতো, মানে প্রসপেরো যদি না থাকতেন, তাহলে একটা সবাই মিলে প্রজাতন্ত্র কোষের পরিচালনার ব্যবস্থা করা যেত রাজ্যটা। কোনো হাকিম হুকুমের মর্জি থাকতো না, গরিবও থাকতো না, বড়লোকও থাকতো না, চাকরি করার দরকার হতো না, কেউ কারোর ভৃত্য হতো না, জমির ওপর কারোর একার মালিকানার কথা কেউ ভাবতেই পারতো না, বাপ পিতমের সম্পত্তি ভোগের কোনো নিয়ম থাকতো না, তাতে ক্যালিমানের দুঃখ থাকতো না, সবাই সমানভাবে সব কিছু ভাগ পেত। মায়ের স্বামী স্ত্রীর ঝগড়াঝাঁটি, অশান্তি, বেইমানি, খুনোখুনি এসব বলেও কিছু থাকতো না, সবাই আরামে থাকতো, সৎভাবে থাকতো। দ্বিতীয় অঙ্কর প্রথম দৃশ্য। কথাগুলো নিঃসন্দেহে ইউটোপিয়ান, যাকে বলে কল্পনার স্বর্গরাজ্য, কিন্তু এর প্রতি ছত্রে ছত্রে নিপীড়িত, শোষিত, বঞ্চিত একটি মানুষের আরতি ফুটে ওঠেনি? একটি মানুষের মুখে লক্ষ লক্ষ মানুষের আরতি কি ফুটে ওঠেনি? শুধু ঔপনিবেশিকতাই নয়, ধনীর চিরস্থায়ী শোষণতা এই নাটকে কাঠগড়ায় উঠেছে। তাই নিছক রূপকথার জাল এ নাটকে শেক্সপিয়ার যে বোনেননি, তা বোধহয় বলাই বাহুল্য। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার।